गुड मॉर्निंग एंड हैप्पी न्यू ईयर एवरीबॉडी। आज আমরা স্পেকট্রোস্কোপি শুরু করব। তো what is spectroscopy? Spectroscopy is the study of the interaction between electromagnetic radiation and matter. The matter can be atoms, molecule or ions. So আমরা কি দেখতে পাচ্ছি যে স্পেকট্রোস্কোপি হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের সঙ্গে কোনো একটা ম্যাটারের যে ইন্টারাকশন হচ্ছে সেটা নিয়ে পড়াটা হচ্ছে স্পেকট্রোস্কোপি। ঠিক আছে, এখন আমরা জানব যে হোয়াট ইজ স্পেকট্রোমিটার। সো স্পেকট্রোমিটার ইজ সামথিং which can be used to measure the presence of particular compound or particles in a molecule. লাইক স্পেকট্রোমিটারটা কি হচ্ছে, এটা এমন একটা জিনিস যেটা কোনো একটা মলিকুলের মধ্যে কোন কম্পাউন্ড আছে সেটা মেজার করে। ঠিক আছে, এরপর হচ্ছে স্পেকট্রাম। স্পেকট্রামটা কি? স্পেকট্রামটা অন্য কিছু নয়, এটা হচ্ছে একটা প্লটটা কিসের না অ্যাবজর্বেন্স ভার্সেস ওয়েভলেন্থ। তাহলে মলিকুল অ্যাবজর্বেন্সটা আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর নেব আর ওয়েভলেন্থটা এক্স অ্যাক্সিস বরাবর নিয়ে যে আমরা একটা গ্রাফ পাবো সেটাই হচ্ছে স্পেকট্রাম। মানে কোনো যে অ্যামাউন্ট লাইট অ্যাবজর্ব করছে সেটাই হচ্ছে অ্যাবজর্বেন্স, সেটার সঙ্গে ওয়েভলেন্থের যে প্লট সেটাই হচ্ছে স্পেকট্রাম। ঠিক আছে, আচ্ছা দেখো, আমরা প্রথমে বলেছিলাম যে স্পেকট্রোস্কোপিটা হচ্ছে যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের সঙ্গে ম্যাটারের যে ইন্টারাকশন সেটা নিয়ে পড়াটাই স্পেকট্রোস্কোপি। তো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা কি সেটা এখানে আমরা পড়ব। প্রথমে দেখো লেখা আছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইজ এ ফর্ম অফ এনার্জি দ্যাট ইজ অল অ্যারাউন্ড আস। সেকেন্ড কি, ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি ইজ এ ফর্ম অফ এনার্জি অ্যান্ড হ্যাজ বোথ ইলেকট্রিক্যাল অ্যান্ড ম্যাগনেটিক ক্যারেক্টারিস্টিক। তাহলে এটার মেন কথা এটাই যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মধ্যে কি থাকে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ম্যাগনেটিক দুটো ক্যারেক্টারিস্টিক্সে একসঙ্গে থাকে, সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। পরে আবার এগুলোতে ম্যাগনেটিজমের উপর দেওয়া আছে, সেগুলো তোমাদের অত জানার দরকার নেই, আমরা পরের স্লাইডে চলে যাব। হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইজ এ ফর্ম অফ এনার্জি অ্যান্ড হ্যাজ বোথ ইলেকট্রিক্যাল অ্যান্ড ম্যাগনেটিক ক্যারেক্টারিস্টিক, এটা প্রথমে বললাম। তারপর যেটা আছে যে দ্য ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড ইন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অসিলেট অ্যালং ডিরেকশন পারপেন্ডিকুলার টু দ্য প্রোপাগেশন ডিরেকশন অফ দ্য ওয়েভ। এটা কি মানে, ওয়েভটা যে ডিরেকশনে যাচ্ছে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা যে ডিরেকশনে যাচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ডটা তার সঙ্গে কী হয়, পারপেন্ডিকুলারভাবে থাকে। দেখো আমরা পরের ছবিতে সেটা ভালো করে লক্ষ্য করব যে এখানে দেখো যে ডিরেকশানটা প্রোপাগেশন ডিরেকশানটা দেখো এরো দিয়ে দেওয়া আছে, আর ইলেকট্রিক ফিল্ডটা দেখো রেড কালার দিয়ে দেওয়া আছে, আর যে এটা ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা ওটা গেছে, আর ম্যাগনেটিক ফিল্ডটা দেখো দেওয়া আছে ব্ল্যাক কালার বা কী বলবো ভায়োলেট কালার দ্বারা। তাহলে দেখো দুটো যে পুরো যে এরোটা আছে তার সঙ্গে দুটো কিন্তু পারপেন্ডিকুলার আছে, এটাই এখানে বোঝাতে চেয়েছে। ঠিক আছে, তাহলে এটা সবসময় ডিরেকশনের সঙ্গে পারপেন্ডিকুলার থাকে দুটোই। এখানে কতগুলো টার্ম সম্বন্ধে বলা আছে যেগুলো তোমরা আগেই জানো, তা ওগুলো আবার বলে দিচ্ছি। যে ফার্স্ট দেখো আছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কাকে বলে না, নাম্বার অফ ওয়েভ প্রডিউসড ইচ সেকেন্ড মেজার ইন হার্জ, এর ইউনিট হচ্ছে হার্জ। ইচ সেকেন্ডে যতগুলো ওয়েভ প্রডিউসড হবে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তারপর আছে ওয়েভলেন্থ। ওয়েভলেন্থ হচ্ছে দ্য ডিস্টেন্স বিটুইন টু সাকসেসিভ ওয়েভ মেজার ইন মিটার। তাহলে দুটো সাকসেসিভ ওয়েভসের মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে ওয়েভলেন্থ। তারপর আছে অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড ইজ দ্য ম্যাক্সিমাম ডিস্টেন্স এ ওয়েভ এক্সটেন্ড বিয়ন্ড ইটস মিডিল পজিশন। তাহলে অ্যামপ্লিটিউড কি, যেটা একটা ওয়েভ তার যে মিডিল পজিশন থেকে কতটা এক্সটেন্ড হতে পারছে সেটা হচ্ছে তার অ্যামপ্লিটিউড। তাহলে এই টার্মগুলো তোমরা আগেই জানো। এখানে ফ্রিকোয়েন্সিকে নিউ এবং ওয়েভলেন্থকে ল্যামডা দ্বারা ডিনোট করা হয়। ঠিক আছে, এরপর দেখো এখানে একটা ওয়েভের পিকচার আছে, সেখানে দেখো ওয়েভলেন্থ, তারপর ওয়েভলেন্থগুলো দেওয়া আছে। অ্যামপ্লিটিউড কোনটাকে বলা হয় সেটাও এখানে দেখো এরো দিয়ে লেখা আছে। ওয়েভলেন্থ তোমার দুটো যে পিকগুলো আছে উপরের সেগুলো ডিস্টেন্স হতে পারে, বা নিচের যে ডিস্টেন্সগুলো সেগুলো হতে পারে। তার সঙ্গে দেখো ফ্রিকোয়েন্সি
কী হয়, ফ্রিকোয়েন্সির সঙ্গে যদি আমরা ওয়েভলেন্থের রিলেশন দেখি, সেটাও তোমাদের জন্য নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা। ঠিক আছে, এরপর দেখো এখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম এর পিকচার দেওয়া আছে। সেখানে দেখো এটার এক্সটেন্টটা কিন্তু একদম ওয়েভলেন্থ, শর্টার ওয়েভলেন্থ টু ভেরি লং ওয়েভলেন্থ পর্যন্ত। দেখো ফার্স্টে 10⁻11 টু 10⁻3, তার এই রেঞ্জটা অনেকটা বেশি, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের রেঞ্জটা অনেকটা বেশি। তোমরা যদি দেখতে যাও, ফার্স্ট সবথেকে কম যেটা ওয়েভলেন্থ সেটা হচ্ছে গামা রেজ, তারপর আছে এক্স রে, তারপর ইউভি রেজ, তারপর ভিজিবল রিজিয়ন, আইআর রিজিয়ন, মাইক্রোওয়েভ রিজিয়ন, দেন রেডিও ওয়েভ। ঠিক আছে, সো দেখো এখানে এটাই বলা আছে যে আমরা যদি গামা রে থেকে রেডিও ওয়েভের দিকে যাই তাহলে কী হয়, ওয়েভলেন্থটা ইনক্রিজ করতে থাকে। ওয়েভলেন্থ ইনক্রিজ করছে মানে কি, ফ্রিকোয়েন্সিটা কমতে থাকবে। সিমিলারলি এদের ওয়েভলেন্থটা শর্টার ওয়েভলেন্থ, তার মানে হায়ার ফ্রিকোয়েন্সি, অ্যান্ড হায়ার ফ্রিকোয়েন্সি মানে হায়ার এনার্জি। এদের দেখো লঙ্গার ওয়েভলেন্থ, লোয়ার ফ্রিকোয়েন্সি অ্যান্ড লোয়ার এনার্জি, কারণ ওয়েভলেন্থ যদি লঙ্গার থাকে এনার্জিটা কম হবে, এটা স্বাভাবিক। ঠিক আছে, ঠিক আছে। এখন দেখো যে আমরা প্রথমেই বলেছিলাম যে ইন্টারাকশন অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন উইথ ম্যাটার। তাহলে এখানে দেখো এরও দিয়ে দেখা যাচ্ছে যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের সঙ্গে একটা ম্যাটারের যখন ইন্টারাকশান হয়, তো এর ফলে ইন্টারাকশানটা কী ধরনের হতে পারে, মানে ইন্টারাকশান একটা ম্যাটার মনে করি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অ্যাবজর্ব করলো, তাহলে ম্যাটারটার কী পরিবর্তন আমরা বা কী চেঞ্জ আমরা লক্ষ্য করব, কি দেখতে পাবো। ফার্স্ট আমরা দেখো ম্যাটারটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের সঙ্গে ইন্টারাকশান করলে সেটা কী করতে পারে, অ্যাবজর্পশন করতে পারে, আবার কী করতে পারে, সেকেন্ড হতে পারে এমিশন করতে পারে, থার্ড কী করতে পারে, স্ক্যাটারিং। ঠিক আছে, তাহলে তিনটে জিনিসই হতে পারে। তারপর দেখো লেখা আছে দে হেল্প ইন দ্য স্টাডি অফ ম্যাটার উইথ রেসপেক্ট টু কোয়ালিটেটিভ স্টাডি অ্যান্ড কোয়ান্টিটেটিভ স্টাডি। তাহলে ম্যাটারের সঙ্গে যখন রেডিয়েশনের ইন্টারাকশান হচ্ছে, সেটা অ্যাবজর্ব, এমিশন আর স্ক্যাটারিং তিনটে জিনিসই কিন্তু হতে পারে। এরপর তার উপর ডিপেন্ড করে, এখন মনে করো কোনো একটা ম্যাটারের সঙ্গে রেডিয়েশনের ইন্টারাকশান হলো, এরপর এনার্জি অ্যাবজর্ব করলে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন থেকে ম্যাটারটা এনার্জি অ্যাবজর্ব করলো, তাহলে কী হবে, যদি এনার্জিটা অনেক বেশি হয় তাহলে যেমন এনার্জিটা যেমন ধরনের হবে, তার মলিকুলটার মধ্যে চেঞ্জ বা তার ইন্টারনাল চেঞ্জটা সেরকম হবে। যেমন যদি ভেরি এনার্জেটিক রেডিয়েশন লাইক ইউভি, এক্স রে, তাহলে কী হবে, মলিকুলের মধ্যে কী হবে, তাদের ইলেকট্রনিক ট্রানজিশন ঘটবে, আবার যদি তার থেকে লোয়ার এনার্জির রেডিয়েশন হয়, যেমন ধরো যদি সেটা আইআর রিজিয়নের হয়, তাহলে কি করবে, সেটা তার ইলেকট্রনিক ট্রানজিশন করাতে পারবে না, কিন্তু মলিকুলের মধ্যে কী হবে, তার ভাইব্রেশনাল যে এনার্জি লেভেল আছে, তাদের সেই ভাইব্রেশনাল এনার্জি লেভেলের মধ্যে ট্রানজিশনটা ঘটবে। ঠিক আছে, এরপর দেখো মাইক্রোওয়েভ রেডিয়েশন। তাহলে মাইক্রোওয়েভ রেডিয়েশনের কি, যে ইউভি রেডিয়েশন আর যে ইনফ্রারেড রেডিয়েশন বা আইআর রেডিয়েশন, ওদের থেকে এর এনার্জিটা অনেক কম, তাই এটা কি, এটা ইলেকট্রনিক ট্রানজিশনও করাতে পারবে না বা ভাইব্রেশনাল এনার্জি লেভেলের মধ্যেও ট্রানজিশন ঘটাতে পারবে না। তাই মাইক্রোওয়েভ রেডিয়েশন যদি কোনো মলিকুল অ্যাবজর্ব করে, তাহলে তার শুধুমাত্র রোটেশনাল চেঞ্জ ঘটবে, মানে রোটেশনাল এনার্জি লেভেলগুলোর মধ্যে তার চেঞ্জটা ঘটবে। নিচে দেখো এটা সামারি করে দেওয়া আছে যে আলট্রাভায়োলেট বা ভিসিএল রিজিয়নের যদি এনার্জি অ্যাবজর্ব করে, তাহলে সেটা ইলেকট্রনিক ট্রানজিশন ঘটবে। ইনফ্রারেড রেডিয়েশন অ্যাবজর্ব করলে মলিকুলার ভাইব্রেশন, অ্যান্ড মাইক্রোওয়েভ অ্যাবজর্ব করলে মলিকুলার রোটেশন ঘটে। ঠিক আছে, দেখো আগের স্লাইডে যে কথাগুলো বললাম, এই ছবিটা দেখে হয়তো সেটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে দেখো যে এদিকে বড় যে একটা দেওয়া আছে ইলেকট্রনিক এনার্জি লেভেল, মানে যে ইলেকট্রনিক এনার্জি লেভেলটা কোনটা, নিচের যে ABC লেখা আছে তার উপরের দাগটা, তার সঙ্গে কিছুটা ছাড়ার পর উপরে যে V0 লেখা আছে ওই দাগগুলো হচ্ছে ইলেকট্রনিক এনার্জি। ঠিক আছে, দেখো এটা অনেকটা গ্যাপ, তাহলে ইলেকট্রনিক ট্রানজিশন হলে অনেকটা এনার্জি লাগবে। আর তার মাঝে মাঝে দেখো V0 V1 V0 V1 এগুলো হচ্ছে ভাইব্রেশনাল এনার্জি লেভেল। তাহলে ইলেকট্রনিক এনার্জি লেভেলের মাঝখানে আছে ভাইব্রেশনাল এনার্জি লেভেল, তার মাঝে দেখো আছে রোটেশনাল এনার্জি লেভেল।
তাহলে সব থেকে যেটা গ্যাপ বেশি হচ্ছে ইলেকট্রনিক এনার্জি লেভেলে, তার থেকে গ্যাপটা কম হচ্ছে ভাইব্রেশনাল এনার্জি লেভেলে, তারপরে গ্যাপটা কম হচ্ছে রোটেশনাল এনার্জি লেভেলে। তাহলে এনার্জি গ্যাপটা অনেক বেশি ইলেকট্রনিক, তাই কোনো যদি ইলেকট্রনিক ট্রানজিশন মানে ঘটতে চায় বা ঘটাতে হয়, তাহলে কি করতে হবে না মলিকুলটারকে অনেকটা বেশি এনার্জি অ্যাবজর্ব করতে হবে, তবে তো তার ইলেকট্রনগুলো লোয়ার এনার্জি লেভেল থেকে হায়ার এনার্জি লেভেল ইলেকট্রনিক এনার্জি লেভেলে যেতে পারবে। এর অন্য তার চেয়ে কম, তাহলে সেই এনার্জিটা কার সঙ্গে ম্যাচ করি না যদি ইউভি বা ভিজিবল রেঞ্জের লাইট অ্যাবজর্ব করে, তাহলে মলিকুলের মধ্যে সেই পরিমাণ এনার্জি মলিকুলটা পায়, যার ফলে সেটা কি ইলেকট্রনিক ট্রানজিশন ঘটাতে পারে। তার থেকে কম এনার্জি, যেমন আয়ার যদি এনার্জি আয়ার রেডিয়েশন অ্যাবজর্ব করে মলিকুলটা, আয়ার রেডিয়েশন অ্যাবজর্ব করলে কী হবে অতটা এনার্জি পায় না, তার থেকে কম এনার্জি পায়, তো তার জন্য সেটা কি ইলেকট্রনিক ট্রানজিশন ঘটাতে পারে না। কি ঘটাতে পারে মলিকুলের মধ্যে ভাইব্রেশনাল যে এনার্জি লেভেলগুলো আছে সেটার মধ্যে ট্রানজিশন ঘটাতে পারে, তাহলে ভাইব্রেশনাল ট্রানজিশন হয়। আচ্ছা, তার থেকেও কম যদি এনার্জি অ্যাবজর্ব করে, যেমন যদি সেটা এই আয়ার থেকে কম কি আছে মাইক্রোওয়েভ রিজনের মাইক্রোওয়েভ রেডিয়েশন যদি অ্যাবজর্ব করে, তাহলে মাইক্রোওয়েভ রেডিয়েশন অ্যাবজর্ব করলে মলিকুলটা শুধুমাত্র রোটেশনাল যে এনার্জি লেভেলগুলো আছে তার ট্রানজিশন ঘটে, কোনো ইলেকট্রনিক বা ভাইব্রেশনাল লেভেলের কোনো চেঞ্জ হয় না। হ্যাঁ, এরপর দেখো টাইপস অফ স্পেকট্রোস্কোপি। স্পেকট্রোস্কোপি কী কী ধরনের হতে পারে সেটা একটু বলবো জাস্ট, তারপর আমরা যে কোনো একটা নিয়ে আলোচনা শুরু করব, আস্তে আস্তে সবগুলোই করব। তো ফার্স্ট হচ্ছে দেখো স্পেকট্রোস্কোপি হচ্ছে তিন ধরনের হতে পারে। একটা হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি, দুই স্ক্যাটারিং স্পেকট্রোস্কোপি, তিন হচ্ছে এমিশন স্পেকট্রোস্কোপি। তাহলে এটা ডিপেন্ড করছে যে ম্যাটারটা রেডিয়েশনটার সঙ্গে যখন ইন্টারাকশন হচ্ছে তখন রেডিয়েশনটা কী হচ্ছে, রেডিয়েশনটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে নাকি স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে নাকি এমিটেড হচ্ছে, তার উপর ডিপেন্ড করে এই তিনটে টাইপ রাইজ করেছে। এখন হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি। অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপিটা কি? ইন অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি অ্যান ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইজ অ্যাবজর্ব বাই অ্যান অ্যাটম অর মলিকুল। তাহলে মলিকুলটা কি করছে, রেডিয়েশনটা অ্যাবজর্ব করছে। তারপর কি হচ্ছে হুইচ আন্ডারগোজ ট্রানজিশন ফ্রম এ লোয়ার এনার্জি স্টেট টু এ হায়ার এনার্জি স্টেট বা এক্সাইটেড স্টেট। তাহলে এটা কি দেখলে যে যখন কোনো একটা ম্যাটার কি হচ্ছে যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে অ্যাবজর্ব করলো, তখন তার মধ্যে কি এটা ট্রানজিশন ঘটবে। এনার্জি অ্যাবজর্ব করলো মানে কি, সে তার যে মলিকুলটা কী হবে লোয়ার এনার্জি লেভেল থেকে হায়ার এনার্জি লেভেলে সেটা ট্রানজিশন ঘটবে। এরপর সেটা ট্রানজিশন তখনই ঘটবে, অ্যাবজর্পশন তখনই হবে যদি ওই এনার্জি দুটো যে এনার্জি গ্যাপ থাকছে, মলিকুলের যে এনার্জি গ্যাপ আর রেডিয়েশনটার যে এনার্জি, সেটা যদি একদম পারফেক্টলি ম্যাচ হয় তখনই মলিকুলটা কিন্তু এনার্জি অ্যাবজর্ব করবে। এরকম কিন্তু কখনো হবে না যে হয়তো তুমি একটা অন্য সেই দুটোর ফ্রিকোয়েন্সি যদি ম্যাচ করে, মানে মলিকুলটার যে ফ্রিকোয়েন্সি, মলিকুলের যে এনার্জি লেভেলের মধ্যে যে ফ্রিকোয়েন্সি, তার ফ্রিকোয়েন্সি আর রেডিয়েশনের ফ্রিকোয়েন্সি যদি ম্যাচ করে তবেই পারফেক্টলি ম্যাচ করতে হবে, সামনাসামনি হলেও চলবে না, পারফেক্টলি যদি ম্যাচ করে তবেই মলিকুলটা কিন্তু এনার্জিটা অ্যাবজর্ব করবে। এখন আমরা দেখব যে প্রিন্সিপাল অফ অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি। এখানে আমরা দুটো ল পড়ব। ফার্স্ট কি হচ্ছে ল্যাম্বার্টস ল। ল্যাম্বার্টস ল কি? ইট স্টেটস দ্যাট হোয়েন monochromatic light passes through a transparent medium, the intensity of transmitted light decreases exponentially as the thickness of the absorbing material increases. তাহলে কী বলেছে যে একটা মনোক্রোমাটিক লাইট যখন একটা ট্রান্সপারেন্ট মিডিয়াম দিয়ে পাস করে, তো ট্রান্সপারেন্ট মিডিয়াম দিয়ে পাস করে গেলো, তো কী হবে লাইটের যে ইন্টেন্সিটিটা, যে লাইটটা ওদিকে ট্রান্সমিটেড হলো সেটার যে ইন্টেন্সিটি সেটা এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করে। ঠিক আছে, এর কারণটা হচ্ছে কি যে ওখানে যে ম্যাটেরিয়ালসটা থাকছে যার মধ্যে দিয়ে লাইটটা পাস করছে সেটা কী হয় কিছুটা লাইট অ্যাবজর্ব করলে, সেজন্য সেটা ওদিকে তার ইন্টেন্সিটিটা ডিক্রিজ করে যায়। সেকেন্ড হচ্ছে বিয়ার্স ল। ইট স্টেটস দ্যাট the intensity of transmitted monochromatic light decreases exponentially as the concentration of the absorbing substance increase. তাহলে কি হয়, যত কনসেন্ট্রেশন ইনক্রিজ করা হবে
তত তার ডিক্রিজ হচ্ছে সেটা আরও বেশি ডিক্রিজেস হবে। ঠিক আছে, এরপর দেখো বিয়ার-ল্যাম্বার্টস ল। বিয়ার-ল্যাম্বার্টস লটা কি? ওই ল্যাম্বার্টস ল অ্যান্ড বিয়ার্স লকে কম্বাইন্ড করে যে লটা হচ্ছে সেটা হচ্ছে বিয়ার-ল্যাম্বার্টস ল। এখানে কি বলছে? দ্য বিয়ার-ল্যাম্বার্টস ল স্টেটস দ্যাট দ্য অ্যামাউন্ট অফ লাইট অ্যাবজর্বড বাই এ সাবস্ট্যান্স dissolved in a fully transmitted solvent is directly proportional to the concentration of the substance and the path length, that is A equal to epsilon CL। এখানে কি এটা কি? এটা হচ্ছে দেখো প্রথমে হচ্ছে অ্যাবজর্বেন্স, এটা হচ্ছে অ্যাবজর্বেন্স, এপসাইলনটা হচ্ছে এখানে একটা কনস্ট্যান্ট, আর সেটা কনসেন্ট্রেশন, আর এটা হচ্ছে পাথ লেন্থ। তাহলে এখানে কি বলছে যে অ্যাবজর্বেন্সটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন অ্যান্ড পাথ লেন্থ। তার সঙ্গে যখন প্রপোর্শনালটা আমরা উঠিয়ে দিচ্ছি ইকুয়ালিটি করছে, তখন যে একটা কনস্ট্যান্ট দিচ্ছে সেটা হচ্ছে এপসাইলন। ঠিক আছে, এরপর হচ্ছে স্পেকট্রোফোটোমিটার। A spectrophotometer is an instrument that measure the amount of light absorbed by a sample। এটা একটা ইনস্ট্রুমেন্ট যেটা কতটা লাইট অ্যাবজর্ব করছে একটা স্যাম্পল, সেটা আমরা মেজার করব। সেকেন্ড, ইউজ টু মেজার দ্য concentration of solute in solution by measuring the amount of the light that is absorbed by the solution in a cuvette place in the স্পেকট্রোফোটোমিটার। এটা আর কি করতে পারে? স্পেকট্রোফোটোমিটার আর কি করতে, আর কোনো একটা সলিউশনের কনসেন্ট্রেশন কতটা আছে একটা সলিউটের সেটা এটা মেজার করতে পারে। ঠিক আছে, এরপর এই স্পেকট্রোফোটোমিটার সম্বন্ধে আমরা একটু জানবো। স্পেকট্রোফোটোমিটারের মধ্যে পার্টসগুলো কি কি থাকে? এখানে কি? এখানে একটা লাইট সোর্স থাকে, এ মনোক্রোমাটার, এ স্যাম্পল হোল্ডার, আর অ্যান্ড এ লাইট ডিটেক্টর। ঠিক আছে, এই মেনলি এই পার্টগুলোই থাকে। এরপর সেটা ডিপেন্ড করছে সেটা যে কেমন স্পেকট্রোফোটোমিটারটা কী ধরনের বটে তার উপর ডিপেন্ড করে এইগুলোই থাকে, বাট একটু হেরফের করা থাকে। ঠিক আছে, এখন দেখো আমরা প্রথমে দেখো লাইট সোর্স। লাইট সোর্সটা কি? দ্য ফাংশন অফ দ্য লাইট সোর্স ইজ টু প্রোভাইড এ সাফিসিয়েন্ট লাইট। এটা যেটা লাইট সোর্স বুঝতে পারছো। দ্য লাইট সোর্স টাইপিক্যালি yield a high output of polychromatic light over a wide range of spectrum। হ্যাঁ, এটা ওয়াইড রেঞ্জের লাইট সোর্সটা এমন হতে হবে যেমন সেটা ওয়াইড রেঞ্জের লাইট প্রোভাইড করে। কারণ কি, তোমার কেমন রেঞ্জের লাইট অ্যাবজর্ব করবে মলিকুলটা সেটা তুমি আগে থেকে জানো না। তাহলে যদি তার রেঞ্জটা ওয়াইড রেঞ্জের হয় তাহলে তোমার অনেকটা সুবিধা হবে, কারণ সেই রেঞ্জের মধ্যে কোনো মলিকুলটা সেই রেঞ্জের মধ্যে পড়বেই যদি রেঞ্জটা অনেকটা বেশি হয়। আর যদি ছোটো রেঞ্জ হয়, ন্যারো রেঞ্জে তুমি লাইট নাও, তাহলে কী হয়, তার মধ্যে নাও পড়তে পেলে, তাহলে তার সেই রেঞ্জের মধ্যে না পড়ে তাহলে কী হবে, মলিকুলটা লাইট অ্যাবজর্ব করতে পারবে না। যে লাইট সোর্স হিসেবে আমরা ইউজ করি টাংস্টেন ল্যাম্প, মানে এটা মোস্ট কমনলি যে ইউজ করা টাংস্টেন ল্যাম্প বা টাংস্টেন হ্যালোজেন ল্যাম্প। তো এখানে কী থাকে, একটা টাংস্টেন ফিলামেন্ট থাকে যেটা লাইটটা প্রডিউস করে। আর কি এর যে ওয়েভলেন্থ রেঞ্জটা হয়, এই যে লাইটটা প্রডিউস করে সেটা ওয়েভলেন্থ রেঞ্জটা 330 ন্যানোমিটার টু 900 ন্যানোমিটারের মধ্যে। এটা জেনারেলি ভিজিবল রিজিয়নের কোনো ম্যাটেরিয়াল বা স্যাম্পেলের ক্ষেত্রে ইউজ করা হয়। ঠিক আছে, আর এর লং লাইফটাও অনেকটা বেশি, এটাকে 1200 আওয়ার্স এর লং লাইফ। সো এই টাংস্টেন ল্যাম্পটা আমরা ইউজ করতে পারি বা এই ফটো স্পেকট্রোমিটারের ক্ষেত্রে। এরপর দেখো এর একটা ছবি পরে দেওয়া আছে, এটা হচ্ছে টাংস্টেন হ্যালোজেন ল্যাম্প। এই যে এখানে দেখো এরো দিয়ে দেওয়া আছে, এখানে ইনার্ট গ্যাস দিয়ে দেওয়া থাকে ভিতরটাতে, আর টাংস্টেন ফিলামেন্ট আছে, এটা ফিলামেন্ট সাপোর্ট, দুটো পিন আছে, একটা বাল্ব। বাস, এটা এরকম কোনো ব্যাপার নয়, এটা পরীক্ষাতে এরকম কোনো দিন পড়বেও না যে টাংস্টেন হ্যালোজেন ল্যাম্পের ছবিটা আঁকো। জাস্ট এটা একটা তোমাদের দেখানোর জন্য এটা এখানে একটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, এরপর আমরা আর কি লাইট সোর্স ইউজ করতে পারি দেখব। আর দেখো আমরা হাইড্রোজেন বা ডয়টেরিয়াম ল্যাম্প ইউজ করতে পারি। এটা কি? এটা আলট্রাভায়োলেট বা ইউভি রেঞ্জের যখন কোনো আমরা স্যাম্পেল নিয়ে কাজ করি তখন কিন্তু জেনারেলি এই হাইড্রোজেন বা ডয়টেরিয়াম ল্যাম্পটাই ইউজ করা হয়। এর রেঞ্জটা কী হয়? এর ওয়েভলেন্থের রেঞ্জটা 200 to 450 ন্যানোমিটারের মধ্যে থাকে। ঠিক আছে, ডয়টেরিয়াম ল্যাম্পটা অনেক স্টেবল হয়, এর লং লাইফ 500 আওয়ার্সের মতো। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখো এরপর এর ছবিটা ডয়টেরিয়াম ল্যাম্পের বা হাইড্রোজেন ল্যাম্পের ছবিটা এই ধরনের হয়।
এখানে এটা দেওয়া আছে, এটা অনেকটা দেখতে প্রেসার কুকারের মতো দেখতে হয়, তাই না? ঠিক আছে, দেখো তারপর আর কি, আর আমরা জেনন ফ্ল্যাশ ল্যাম্পটা ইউজ করতে পারি। এর রেঞ্জটা হচ্ছে 190 ন্যানোমিটার টু 1000 ন্যানোমিটার। এটা ইউভি অ্যান্ড ভিসিবল দুটোর ক্ষেত্রে, মানে এটা ইউজ করলে দু ধরনের রেডিয়েশন এমিট করে। এর লং লাইফ অনেক বেশি থাকে। এটা এটার আরও একটা ভালো গুণ আছে, সেটা হচ্ছে এটা ইনস্ট্রুমেন্টকে কোনো হিট করে না, ওগুলো ইনস্ট্রুমেন্টকে হিট করে দেয়। আর এটা রিডিউস ওয়ার্ম আপ টাইম, ঠিক আছে, ওয়ার্ম আপ টাইমটা রিডিউস করে যায়। এটা দেখতে কেমন হয় দেখো, অনেকটা সিএফএল বাল্বগুলো থাকে, যেমন সিএফএল বাল্ব থাকে না এরকম ধরনের, দুটো এরকম থাকে দেখবে, সেই ধরনের দেখতে অনেকটা হয়, ঠিক আছে। লাইট সোর্স পড়লাম, তাহলে এরপর হচ্ছে মনোক্রোমাটার। মনোক্রোমাটার accepts polychromatic input light from a lamp and output monochromatic light। তাহলে মনোক্রোমাটারটা হচ্ছে এমন একটা জিনিস যেটা কী হয়, যে লাইট সোর্স থেকে যে পলিক্রোমাটিক লাইটটা সে নিচ্ছে এবং এর কাছ থেকে শুধুমাত্র একটা রেঞ্জেরই লাইট বেরোবে, মানে একটা সিঙ্গেল লাইট এখান থেকে আউটপুট হবে, ঠিক আছে। মনোক্রোমাটার কনসিস্ট অফ 3 পার্টস, একটা হচ্ছে এন্ট্রান্স লিড, এক্সিট লিড আর ডিসপারশন ডিভাইস। এগুলো বুঝতে পারলে যে এন্ট্রান্স লিড যেটা দিয়ে লাইট এন্টার করছে, এক্সিট মানে যেটা দিয়ে লাইট এক্সিট করছে। এরপর হচ্ছে ডিসপারশন ডিভাইস। তাহলে ডিসপারশন ডিভাইসটা কি? Dispersion device causes a different wavelength of light to be dispersion at a different angles. Monochromator used for function. Type of dispersion device. Prism হতে পারে। Prism is used to isolate different wavelength. If a parallel beam of radiation falls on a prism, the radiation of two different wavelengths will be bent through different angle। তাহলে কী হচ্ছে, যদি একটা প্যারালাল বিম্বের রেডিয়েশন একটা প্রিজমের উপর পড়ে, তাহলে সে রেডিয়েশনটা কি দুটো ডিফারেন্ট অ্যাঙ্গেলে এবং কি দুটো ডিফারেন্ট ওয়েভলেন্থে বেন্ড হয়ে যায়। দেন কি, প্রিজম মে বি মেড অফ গ্লাস অর কোয়ার্টজ। The glass prism are suitable for radiation essentially in the visible range, whereas the quartz prism can cover the ultraviolet spectrum also। তাহলে কি, যেটা গ্লাস প্রিজম থাকে সেটা মেনলি কি ভিজিবল রেঞ্জের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, বা এটা এসেন্সিয়ালি ভিজিবল রেঞ্জের ক্ষেত্রে সুইটেবল। বাট যেটা কোয়ার্টজ প্রিজম সেটা ভিজিবল ক্ষেত্রেও সুইটেবল, বাট সেটা আলট্রাভায়োলেট রেঞ্জকেও কভার করে দেয়। It is found that the dispersion given by glass is about 3 times that of quartz। তাহলে গ্লাসের যে ডিসপারশনটা সেটা কোয়ার্টজের থেকে 3 টাইমস, ঠিক আছে, কোয়ার্টজের 3 টাইমসের হচ্ছে। এখন আমরা দেখব যে স্পেকট্রোফোটোমিটারটা কত ধরনের হতে পারে, কত রকম টাইপসের হতে পারে। দেয়ার আর 2 ক্লাসেস অফ স্পেকট্রোফোটোমিটার, একটা হচ্ছে সিঙ্গেল বিম স্পেকট্রোফোটোমিটার আর একটা হচ্ছে ডবল বিম স্পেকট্রোফোটোমিটার। আর এক ধরনের থাকে সেটা হচ্ছে স্প্লিট বিম ফটো স্পেকট্রোমিটার, সেটা তোমাদের শেষে আমি একটু বলে দেবো। জেনারেলি সিঙ্গেল বিম স্পেকট্রোফোটোমিটার অ্যান্ড ডবল বিম স্পেকট্রোফোটোমিটার। তো প্রথমে আমরা দেখব যে সিঙ্গেল বিম স্পেকট্রোফোটোমিটারটা কেমন বা এর কী ধরনের। দেখা যাচ্ছে দ্য সিঙ্গেল বিম স্পেকট্রোফোটোমিটার ওয়াজ দ্য ফার্স্ট ইনভেন্টেড। অল দ্য লাইট পাসেস থ্রু দ্য সিম্পল। তাহলে কী হচ্ছে, যে সব লাইটে স্যাম্পেল দিয়ে এটা পাস করে। In this case, to measure the intensity of the incident light, the sample must be removed so all the light can pass through. Then this type is cheaper because there are less parts and the system is less complicated. আর কি হচ্ছে, এটা লো কস্ট অ্যান্ড এটা হাই সেন্সিটিভিটি, এটা সেন্সিটিভিটিটা হাই বিকজ দ্য অপটিক্যাল সিস্টেম ইজ সিম্পল। Then the disadvantage is that an appreciable amount of time elapses between taking the reference and making the sample measurement। এটা তো অবশ্যই এটা সিঙ্গেল বিম স্পেকট্রোফোটোমিটারের ডিসঅ্যাডভান্টেজ। এরপরে এর যে ছবিটা দেখো কীরকম ধরনের হয়। ইনস্ট্রুমেন্টার লাইট সোর্স থাকে, একটা মনোক্রোমাটর থাকে, একটা অ্যাডজাস্টেবল অ্যাপারেটার, তারপরে থাকে কিউভেট, মানে এখানে স্যাম্পেল নেওয়া হয়, তারপর ওটা ফটো রেজিস্টার,
দেন একটা অ্যাম্পলিফায়ার, দেন এখানে আউটপুট আমরা দেখতে পাবো যে এর অ্যাবজর্বেন্সটা এখানে আমরা, আর ট্রান্সমিটেন্স, দুটো সুইচ থাকে, দুটো দিলে দুটো দেখতে পাবো। ঠিক আছে, এরপর আমরা দেখব যে ডবল বিম স্পেকট্রোফোটোমিটার। দ্য ডবল বিম ইনস্ট্রুমেন্টস ডিজাইন্ড aims to eliminate drift by measuring blank and sample virtually and simultaneously. The copper alternately transmits and reflects the light beam so that it travels down the blank and the sample optical paths to a single detector. ঠিক আছে, এটা হাই স্টেবিলিটি বিকজ রেফারেন্স অ্যান্ড স্যাম্পল আর মেজার্ড ভার্চুয়ালি এট দ্য সেম মোমেন্ট ইন টাইম। দ্য ডিসঅ্যাডভান্টেজ আর হাইয়েস্ট কস্ট অ্যান্ড লোয়ার সেন্সিটিভিটি। এটার সিঙ্গেল বিমের ফটো স্পেকট্রোমিটার থেকে এর সঙ্গে ডবল বিমের কি ডিফারেন্স হচ্ছে একটাই, এখানে স্যাম্পল আর যে রেফারেন্স থাকে দুটো একসঙ্গে মেজার করা যায়, কিন্তু সিঙ্গেল বিমের ক্ষেত্রে কী হয়, প্রথমে একবার স্যাম্পল মাপলে তারপর সেটা বাইরে ফেলে দিতে হবে বা সেটা চেঞ্জ করে নিয়ে রেফারেন্সটা দিলে তারপর দুটো মেজার করতে হয়, তার জন্য অনেকটা টাইম লাগে। এখানে কিন্তু একসঙ্গেই দুটো হয়ে যায়। এখানে তুমি ছবিতে দেখতে পাবে যে লাইট সোর্স থেকে মনোক্রোমাটরে আসছে লাইট, তারপর সেটা কোপার যাচ্ছে, সেটা কোপার থেকে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে লাইটটা, একটা স্যাম্পেলের দিকে চলে যাচ্ছে আর একটা মিরারে হয়ে ব্ল্যাঙ্কের দিকে আসছে। ঠিক আছে, ব্ল্যাঙ্কে মানে হচ্ছে রেফারেন্স, তারপর সেটা আবার মিরারের মধ্যে দিয়ে গিয়ে ডিটেক্টরে যাচ্ছে, সেখান থেকে আমরা সিগন্যাল প্রসেসরে যাচ্ছে বা সিগন্যালটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে প্রথমে যে এখানে আছে দেখো দুটো ভাগে লাইটটা ভাগ হয়ে যাচ্ছে কোপারের কাছে, এটাই এর মেন। দেখো আমি আগেই বলছিলাম যে স্প্লিট বিম স্পেকট্রোফোটোমিটারটা একটু বলে দিই। দ্য স্প্লিট বিম স্পেকট্রোফোটোমিটার ইজ সিমিলার টু দ্য ডবল বিম স্পেকট্রোমিটার বাট ইট ইউজেস এ বিম স্প্লিটার ইনস্টেড অফ এ কপার। ঠিক আছে, দ্য ব্ল্যাঙ্ক অ্যান্ড স্যাম্পল মেজারমেন্ট ক্যান বি মেড এট দ্য সেম মোমেন্ট ইন টাইম। স্পেকট্রা আর মেজার্ড ইন দ্য সেম ওয়ে অ্যাজ with a double beam spectrophotometer. The advantage of this design is good stability. ঠিক আছে, ছবিটা দেখলেই বুঝতে পারবে। তো এখানে দুটো লাইট সোর্স ইউজ করা হচ্ছে, একটা ডয়টেরিয়াম ল্যাম্প আর একটা টাংস্টেন ল্যাম্প। সেখান থেকে এটা মিররের মধ্যে দিয়ে ফিল্টার আসছে, সেখান থেকে মনোক্রোমাটার স্প্লিটারের আছে যে বিম স্প্লিটার, সেখান থেকে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে লাইট, একটা স্যাম্পল দিয়ে যাচ্ছে, একটা রেফারেন্স দিয়ে যাচ্ছে, তারপর ফটো ডায়োড থেকে ডাটা প্রসেসরে এবং সেটা ডাটা রিড আউট করে নিচ্ছে। তাহলে এটা হচ্ছে স্প্লিট বিমের যে স্ট্রাকচার বা এটা এই ব্যাপার। এরপর যদি